এবার আন্তর্জাতিকভাবে ফেঁসে গেল তারেক রহমান। চীনের সাথে চুক্তি করায় মহাবিপদে বিএনপি সরকার। ডক্টর ইউনূসের চুক্তি শেষ পর্যন্ত কাল হলো তারেক রহমানের। এদিকে খবর শুনে যে কোনো সময় দেশে ফিরছে শেখ হাসিনা। তাহলে কি আবারও দেশের দায়িত্ব ফিরে পেতে যাচ্ছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব ফিরে পেতে পারে শেখ হাসিনা? এ সম্পর্কে কি বলছে গণমাধ্যম, বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, প্রফেসর ইউনূস সরকারের আমলের ভয়াবহ একটা তথ্য গণমাধ্যমে ফাঁস হয়েছে এবং গণমাধ্যমে ফাঁস হয়েছে ব্যাপারটা আসলে এভাবে বলা উচিত নয়, বলা উচিত যে টিআইবি ফাঁস করেছে। ক্ষমতা হারানোর পর কি শেষ হয়ে গেছে আওয়ামী লীগের শক্তি? শুনতে অবাক লাগলেও 15 বছরের শাসনামলে দেশ জুড়ে গড়ে উঠেছিল এক বিশাল ক্যাডার গ্রুপ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বাহিনীর সদস্য সংখ্যা প্রায় 5 লাখের কাছাকাছি। আমরা তো পলিটিক্যালি বলে যে ইট ইজ নো পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি। একের পর এক সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ, আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষিপ্র জনতা একটা থেকে থেমে থেমে চলছে সংঘর্ষ। আপনারা দেখতে পাচ্ছেন মহাকালী বাস স্ট্যান্ড থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে ব্যাপক সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ চলছে। আর এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আর আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত। 18,000 পুলিশ নামানোর পরও কেন সেনাবাহিনীকে ডাকতে হলো? তাহলে কি সরকার আওয়ামী লীগের গত 1 মাসের মিছিল ও তৎপরতাকে এতটা ভয় পেয়েছে যে কারণে পুলিশ দিয়েও দলটিকে ঠেকানো যাচ্ছে না? প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের, অথচ ভয় কাঁপছে বর্তমান বিএনপি সরকার। কি এমন হয়েছে আওয়ামী লীগের একটা প্রতিষ্ঠাবার্ষিকীতে সরকারের এমন কাঁপুনি উঠেছে? এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর আঘাত করা হয়, তাহলে আওয়ামী লীগের পক্ষ থেকে কঠোর কর্মসূচি আসতে পারে। দেশ বাঁচানোর স্বার্থে সরকার পতনের এক দফা কর্মসূচি নিয়ে রাস্তায় নামতে পারে আওয়ামী লীগ। জানিয়ে দেব এইমাত্র পাওয়া হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, ইতিপূর্বে যে ভিডিওর স্ক্রিপ্টগুলো আপনারা দেখে ফেলেছেন, ইতিমধ্যে কিন্তু বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটা কি সম্পর্কে হতে চলেছে। তাই আমি আর কথা বাড়াবো না, আপনাদেরকে কিন্তু সেই কাঙ্ক্ষিত ভিডিওটার দিকে নিয়ে যাবো। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে থাকি, আপনি যদি এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে চলুন দেরি না করে মূল ভিডিওটা একের পর এক দেখতে থাকি। রাতের বেজিং, চারপাশের আকাশচুম্বী ভবনগুলোর নিয়ন আলো আর প্রশস্ত রাজপথের নিস্তব্ধতা দেখলে মনে হয় এটি যেন পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করার এক বিশাল নিঃশব্দ স্নায়ুকেন্দ্র। টিয়ানানমেন স্কয়ারের ঠিক পাশেই দাঁড়িয়ে থাকা গ্রেট হল অফ দ্য পিপলের ভেতরে আজ এক বিশেষ অতিথির জন্য বিছানো হয়েছে লাল গালিচা। তিনি কোনো সাধারণ দেশের নেতা নন, তিনি এমন এক দেশের প্রধানমন্ত্রী যে দেশটিকে এতদিন সবাই একটি নির্দিষ্ট পরাশক্তির উপনিবেশ বলে মনে করত। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই বেইজিং সফর কোনো সাধারণ দ্বিপাক্ষিক সফর নয়, আন্তর্জাতিক ভূ রাজনীতির দাবার বোর্ডে এটি হলো এমন একটি চাল যা দক্ষিণ এশিয়ার পুরো কৌশলগত হিসাব নিকাশকে এক নিমিষেই পাল্টে দিতে যাচ্ছে। বাংলাদেশ ও চীনের প্রতিরক্ষা এবং অর্থনৈতিক সম্পর্কে যে নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে তার ঢেউ ইতিমধ্যেই আছড়ে পড়তে শুরু করেছে হাজার মাইল দূরের নয়াদিল্লির সাউথ ব্লকে। একটি স্বাধীন রাষ্ট্র যখন নিজের পায়ে দাঁড়াতে শেখে তখন সে কারো দয়া ভিক্ষা করে না, সে সরাসরি পরাশক্তিগুলোর চোখে চোখ রেখে নিজের শর্তে চুক্তি সই করে। আর আজ বেইজিং এর সেই রুদ্ধদ্বার কক্ষে ঠিক তেমন কিছু চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে যা শুনলে যে কোনো দেশপ্রেমিক নাগরিকের ধমনীতে রক্ত টকবক করে উঠবে। যে কোনো দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রথম শর্ত হলো তার আকাশসীমার ওপর নিশ্চিদ্র আধিপত্য। কিন্তু গত 15 বছর ধরে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষাকে অত্যন্ত সুকৌশলে পঙ্গু করে রাখা হয়েছিল যাতে প্রতিবেশীরা যে কোনো সময় আমাদের আকাশে দাদাগিরি করতে পারে। কিন্তু সেই দিন শেষ। এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে যে সামরিক চুক্তিটি সবচেয়ে বড় ধরনের গতি পাচ্ছে তা হলো 24টি অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার মেগা ডিল। প্রায় 40 মিলিয়ন বা 4 কোটি মার্কিন ডলার বাজার মূল্যের এই যুদ্ধবিমানগুলো কোনো সাধারণ ফাইটার জেট নয়, এগুলো হলো আকাশের এক একটি ভাসমান মৃত্যুদূত। আশা করা হচ্ছে আগামী আগস্ট মাসের মধ্যেই এই চুক্তির চূড়ান্ত সিলমোহর পড়বে। এই ঐতিহাসিক সফরে দুই দেশের বর্তমান কৌশলগত সম্পর্ককে কেবল বন্ধুত্বের গণ্ডিতে আটকে রাখা হচ্ছে না, একে এক ধাপ উন্নীত করে ঘোষণা করা হচ্ছে শেয়ার্ড ফিউচার বা অভিন্ন ভবিষ্যতের অংশীদারিত্ব হিসেবে। এর মানে কি? এর মানে হলো বাংলাদেশের আকাশসীমার দিকে কেউ যদি নজর দেয় তবে তা শুধু বাংলাদেশের মাথা ব্যথা থাকবে না, তা চীনেরও মাথা ব্যথা হবে। লাল সবুজের আকাশে এখন আর কেবল মেঘ উড়বে না, সেখানে উড়বে ড্রাগনের নিঃশ্বাস আর ইস্পাতের ডানাওয়ালা এক নীরব প্রতিরোধ। প্রতিরক্ষা, অবকাঠামো ও বাণিজ্য খাতে প্রায় 17টি চুক্তি ও সমঝোতার স্মারক স্বাক্ষরিত হতে পারে এই সফরে। কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর চমকটি লুকিয়ে আছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে মোংলা সমুদ্র বন্দরে। মোংলা বন্দরের আধুনিকীকরণ এবং সেখানে চীনকে একটি বিশেষ 110 একরের অর্থনৈতিক অঞ্চল বা স্পেশাল ইকোনমিক জোন দেওয়ার প্রস্তুতি চলছে। সাধারণ চোখে দেখলে মনে হতে পারে এটি একটি সাধারণ অর্থনৈতিক চুক্তি, কিন্তু ভূ রাজনীতির আতশ কাচের নিচে ফেললে এটি হলো ভারতের বুকে এক বিশাল পারমাণবিক বোমার বিস্ফোরণ। কেন? কারণ মোংলার এই বিশেষ শিল্প পার্কটি আগে ভারতের বিনিয়োগের জন্য নির্ধারিত ছিল। বিগত নতজানু সরকার ভারতের হাতে এই জমি তুলে দিয়েছিল, কিন্তু সম্প্রতি ঢাকার পক্ষ থেকে ভারতের সাথে হওয়া সেই চুক্তিটি সম্পূর্ণ এবং
নিঃশর্তভাবে বাতিল ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, বাতিল। ভারতের মুখের গ্রাস কেড়ে নিয়ে ঢাকা অত্যন্ত সুকৌশলে সেই জায়গাটি তুলে দিচ্ছে তাদের সবচেয়ে বড় ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বী চীনের হাতে। এর ঠিক এক সপ্তাহ আগেই চট্টগ্রামে একটি এক্সক্লুসিভ চীনা শিল্প পার্কের অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে বেইজিং ইতিমধ্যেই $50 কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। ভারত এতদিন ভেবেছিল তারা আমাদের বন্দর আর সমুদ্র সীমায় নিজেদের ইচ্ছামতো ব্যবহার করবে, কিন্তু তারেক রহমান প্রশাসন বুঝিয়ে দিল আমাদের মাটি আমাদের সম্পদ। যে আমাদের অর্থনীতিকে সর্বোচ্চ মূল্যায়ন করবে আমরা তাকেই জায়গা দেব। ভারতের জন্য এর চেয়ে বড় ভূরাজনৈতিক চেকমেট আর কি হতে পারে? উত্তরের মানুষের দীর্ঘদিনের কান্না তিস্তা নদী। ভারত যুগের পর যুগ ধরে তিস্তার পানি আটকে রেখে আমাদের উত্তরাঞ্চলকে মরুভূমিতে পরিণত করেছে। তারা পানি দেবে না, আবার সেখানে অন্য কাউকে কাজও করতে দেবে না, এটাই ছিল তাদের অলিখিত ফরমান। কিন্তু এই সফরে অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি বহুল আলোচিত তিস্তা নদী ব্যারেজ প্রকল্পের যৌথ সম্ভাব্যতা যাচাই বা ফিজিবিলিটি স্টাডি নিয়ে বিস্তারিত আলোচনা হতে যাচ্ছে। চীনের প্রযুক্তিতে যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হয়, তবে উত্তরের মানুষের আর ভারতের দয়ার দিকে তাকিয়ে থাকতে হবে না। এর পাশাপাশি সরকারের একটি বিশাল মাস্টার প্ল্যান রয়েছে, চীনের বড় বড় উৎপাদনকারী শিল্প বা ম্যানুফ্যাকচারিং খাতকে বাংলাদেশে স্থানান্তরিত করা। চীন এখন তাদের ভারী শিল্পগুলো দেশের বাইরে নিয়ে যেতে চাইছে। সরকার চাইছে এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশে সেই কারখানাগুলো স্থাপন করতে। এর ফলে দেশের হাজার হাজার বেকার যুবকের জন্য সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। আর আমরা শুধু গার্মেন্টস শ্রমিক হয়ে থাকবো না, আমরা হব বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানুফ্যাকচারিং হাব। ভারতের চুক্তি বাতিল করে চীনকে মোংলায় জায়গা দেওয়া মানে কি বাংলাদেশ চীনের পকেটে ঢুকে গেল? বিশ্লেষকদের মতে তা একেবারেই নয়। বর্তমান তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার কোনো একটি নির্দিষ্ট দেশের লেজুর ভিত্তি করছে না। তারা অত্যন্ত নিখুঁত এবং প্রফেশনাল একটি ব্যালেন্সড বা বহুপাক্ষিক পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। তাদের মূল লক্ষ্য হলো একই সাথে ওয়াশিংটন, বেইজিং, মস্কো এবং নয়াদিল্লির সাথে সমানভাবে সক্রিয় সম্পর্ক বজায় রাখা। এটি আক্ষরিক অর্থেই তরবারির ধারের উপর দিয়ে হাঁটার মতো কঠিন কাজ। একদিকে তারা যুক্তরাষ্ট্রের সাথে পারস্পরিক শুল্ক চুক্তি সচল রাখছে এবং পশ্চিমা বিশ্বের সাথে সুসম্পর্ক বজায় রাখছে। অন্যদিকে রাশিয়ার সমর্থনে তারা উঠতি পরাশক্তিদের জোট ব্রিক্সের অন্তর্ভুক্তির চেষ্টাও চালিয়ে যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশ এখন আর কারো ব্যাকইয়ার্ড বা পেছনের উঠোন নয়। বাংলাদেশ এখন গ্লোবাল জিওপলিটিক্সের একটি স্বাধীন, সক্রিয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বেইজিংয়ের সাথে ঢাকার এই দ্রুত সম্প্রসারণ এবং মোংলায় ভারতের চুক্তি বাতিলের বিষয়টি কি ভারত চুপচাপ মেনে নেবে? কূটনীতিবিদরা মনে করছেন প্রতিবেশী দেশ ভারতের অত্যন্ত নিবিড় এবং ঈর্ষান্বিত নজরদারিতে থাকবে এই পুরো সফরটি। সাউথ ব্লকের কর্তারা হয়তো এখন তাদের ড্রয়িং রুমে বসে চুল ছিঁড়ছেন। তারা হয়তো ভাবছেন আমরা যে দেশটিকে আমাদের পকেটে ভেবেছিলাম তারা কিভাবে এত দ্রুত আমাদের হাত ফসকে পেরিয়ে গেল। তবে বাংলাদেশ সরকারও জানে যে প্রতিবেশীকে একেবারে খেপিয়ে তুলে ভূরাজনীতি করা যায় না। তাই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারতের সাথে তৈরি হওয়া কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী তারেক রহমান অদূর ভবিষ্যতে ভারত সফরের পরিকল্পনাও রেখেছেন। এটি হলো কূটনীতির শেষ এবং সবচেয়ে নিখুঁত চাল। আগে বেইজিংয়ে গিয়ে নিজেদের শক্তি এবং বিকল্পের জানান দেওয়া, ভারতের বাতিল হওয়া চুক্তি চীনকে দিয়ে নিজেদের মেরুদণ্ডের প্রমাণ দেওয়া, আর তারপর চোখে চোখ রেখে কথা বলার জন্য দিল্লিতে পা রাখা। রাত গভীর হচ্ছে বেইজিং এর বুকে। গ্রেট হল অফ দ্য পিপলের বাইরে পাহারায় থাকা লাল ফিতাধারী প্রহরীরা হয়তো জানেন না ভেতরের ওই সুরক্ষিত কক্ষে আজ রাতে যে চুক্তিগুলো সই হচ্ছে তা দক্ষিণ এশিয়ার আগামী 50 বছরের ইতিহাস নতুন করে লিখছে। অন্যদিকে 1000 কিলোমিটার দূরে নয়াদিল্লির সাউথ ব্লকে আজ হয়তো কারো চোখে ঘুম নেই। তাদের গোয়েন্দারা হয়তো পাগলের মতো চেষ্টা করছে ঢাকা এবং বেইজিং এর এই মেগা চুক্তির ড্রাফটগুলো হাতে পাওয়ার জন্য। তারা বুঝতে পারছে তাদের সেই গার্লফ্রেন্ড এখন আর তাদের কথায় উঠে বসে না। সে এখন নিজের শর্তে বিশ্বমঞ্চে দাবার চাল দিচ্ছে। একটি রাজনৈতিক এবং ভূকৌশলগত থ্রিলার আজ তার সবচেয়ে রোমাঞ্চকর ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে। দাবার বোর্ডে বাংলাদেশ তার তুরুপের তাসটি চেলে দিয়েছে। সাউথ ব্লক হয়তো ভাবছিল তারা পুশিং করে বা উগ্র রাষ্ট্রদূতের হুঙ্কার দিয়ে ঢাকাকে ভয় দেখাবে, কিন্তু বেইজিং এর রেড কার্পেটে পা রেখে ঢাকা এবার প্রমাণ করতে যাচ্ছে আমাদের ভয় দেখানোর দিন শেষ। বেইজিং এর এই রুদ্ধদ্বার বৈঠকগুলো থেকে যখন 24টি ফাইটার জেটের গর্জন আর মোংলার বুকে নতুন কারখানার শব্দ বেরিয়ে আসবে, তখন নিশ্চিত হবে ভারতের এক বিশাল ভূ রাজনৈতিক পরাজয়। তারেক রহমান আর শি জিনপিং এর বৈঠকটা হলো বটে, কিন্তু সে বৈঠকে নতুন প্রধানমন্ত্রীকে শি জিনপিং সমর্থন জানালেন। তিনি চীন বাংলাদেশ মৈত্রীর বন্ধন আরো এগিয়ে নিয়ে যাওয়ার কথা বললেন। 50 বছরের বেশি সময় ধরে যে সম্পর্ক চলছে, তিনি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে আরো সক্রিয় অংশগ্রহণের কথা বললেন বাংলাদেশের। কিন্তু তার সঙ্গে তারেক রহমানের যে বিষয়ে একেবারে আলাপ হলো না, সেটি হচ্ছে তিস্তা মহাবিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাক্ষাৎ পেয়েছেন বটে, এবং সে সাক্ষাৎ বৈঠকে রূপান্তরিত হওয়ার পর তারেক রহমানের সফর সঙ্গীদের, বিশেষ করে তার সফরের আয়োজকদের নিশ্চয়ই প্রধানমন্ত্রী তারেক রহমান বাহবা দেবেন। কারণ শেষ মুহূর্ত পর্যন্ত যে এই বৈঠকটা নিয়ে একটা অনিশ্চয়তা ছিল। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তারেক রহমানের সফর বিষয়ে এই বৈঠকের আগে একটি লাইনও দেখা যায়নি। এমনকি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যিনি আসলে চীনের একচ্ছত্র নেতা এবং সবচেয়ে প্রভাবশালী নেতা, যার সঙ্গে চীনের প্রধানমন্ত্রীর ক্ষমতার কোনো তুলনা চলে না, সেই শি জিনপিং এর সঙ্গে হাত মেলানোর ছবি সংবাদ মাধ্যমে প্রকাশ করে প্রথমে সিনহুয়া, রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া থেকে শুরু করে চীনা গণমাধ্যমগুলো এমনভাবে খবর দিচ্ছিল মনে হচ্ছিল শুভেচ্ছা বিনিময়েই দুই নেতার দেখা সাক্ষাৎটা এ দফায় শেষ হয়ে যাবে। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানের অফিসের যে ফেসবুক পেজ আছে, সেখানেও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন, সেটুকুই খবর ছিল। তারপর জানা গেল দুপক্ষ একটা দ্বিপাক্ষিক বৈঠকে বসেছে, এবং এরপর তো সিনহুয়া থেকে শুরু করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বত্র প্রথমবারের মতো তখন পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু এর আগে একে দ্বিপাক্ষিক বৈঠক হিসেবে স্বীকৃতি দিয়ে কোনো পোস্ট পর্যন্ত করেনি। সর্বত্র তারেক রহমানের সঙ্গে শি জিনপিং এর কি আলাপ হয়েছে সে নিয়ে খবর আসতে থাকে। এই বৈঠকটা নিয়ে আসলে একটা চরম অনিশ্চয়তা ছিল। চীনের তরফে আনুষ্ঠানিকভাবে সফরের কোনো আমন্ত্রণ এসেছে কিনা সেটাই শেষ সপ্তাহ পর্যন্ত ঠিক ছিল না। যদিও মে মাসে গিয়েই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বেইজিংয়ে
গিয়ে প্রধানমন্ত্রীর জন্য এই আনুষ্ঠানিক সফরের আমন্ত্রণ নিয়ে আসতে গিয়েছিলেন। তারপর পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এক দফা বেইজিং এ গিয়ে সফরসূচি ঠিক করেছেন, কিন্তু ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত থেকে শুরু করে বেইজিং এ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা চীনের কোনো সংবাদ মাধ্যম এই যে তারেক রহমানের প্রথম গুরুত্বপূর্ণ সফর হতে যাচ্ছে চীন বা চীনে তিনি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো যাচ্ছেন, এ বিষয়ে কোনো আলোড়ন বা তথ্য একেবারেই পাওয়া যাচ্ছিল না। এই পুরো ঘটনার পেছনে আসলে তিস্তা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চীনের অবস্থাটা এখন এমন যে যদি তিস্তা না পাওয়া যায় বাংলাদেশে, এতটা ভূকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ যে জায়গায় এই বিরাট বিনিয়োগ করে তারা কাজ করতে প্রস্তুত বলে সেই 2024-এর জানুয়ারিতে শেখ হাসিনার সর্বশেষ নির্বাচনের পরেই শেখ হাসিনা সরকারকেই জানিয়ে রেখেছিল, সেই সরকারের পতন ঘটলো এমন প্রেক্ষাপটে যখন শেখ হাসিনা আবারও ভারতের চাপে এবং অনুরোধে চীনকে না দিয়ে এই তিস্তা প্রকল্প ভারতকে দিয়েই করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। শি জিনপিং তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর চরম ক্ষেপে গিয়েছিলেন এবং জুলাই মাসে শেখ হাসিনার সর্বশেষ সফরে এই তিস্তা না পাওয়ার কারণে বৈঠক থেকে উঠে গিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সে খবর সে সময় ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল, কারণ শেখ হাসিনাও এই ঘটনার প্রতিক্রিয়ায় একদিন আগেই চীন থেকে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। কাজেই শেখ হাসিনার পতনের পর ইউনূস সরকার এসেই জানান দিয়েছিল যে তারা চীনকেই তিস্তা প্রকল্প দেবে এবং তখন থেকেই ভারতের এই নিয়ে উদ্বেগ আছে মার্কিন যুক্তরাষ্ট্রেরও। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা 2025-এর শুরুর দিকে চীন সফরে গিয়েই কথা দিয়ে এসেছিলেন যে চীনই তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে এবং চীন তখনও বারবার বলে এসেছে তারা বিনিয়োগের জন্য ব্যাপকভাবে প্রস্তুত, তারা বিনিয়োগের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত এবং সকল রকম কারিগরি এবং ফিজিবিলিটি স্টাডি এরই মধ্যে করা আছে সেই আওয়ামী লীগ আমল থেকে। কাজেই পুরো মহাপরিকল্পনাটাই তাদের গবেষণা এবং নিরীক্ষার ভিত্তিতে করা হয়েছে এবং তারা এখন অর্থ ঋণ দিয়ে এই কাজ শুরু করতে প্রস্তুত। ইউনূস আমলের পানি সম্পদ মন্ত্রী উপদেষ্টা পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান তিনি ঘোষণা দিয়েছিলেন যে 2026-এর জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারি থেকে চীন এই কাজ শুরু করবে, কিন্তু এরপর নির্বাচনটা 2026-এর ফেব্রুয়ারিতে হওয়ায় তার আগে চীনকে দিয়ে এই কাজ শুরু করানোর যে উদ্যোগ সেটা ভেস্তে যায়, আবারও চীন একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে। কিন্তু তারেক রহমান কিন্তু 2024-এর শেষে যখন বিএনপি তিস্তা মার্চের আয়োজন করেছিল তিস্তা পাড়ের মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে, এবং তখন সেই লন্ডন থেকে অনলাইনে ওই মার্চে যোগ দিয়ে তিনি বলে রেখেছিলেন তারাও ক্ষমতায় এলে নিশ্চিতভাবে চীনকেই এ কাজ দেবেন। এবার যখন চীন সফরের আগে সিদ্ধান্ত নিলেন তারেক রহমান, তখন থেকে এটা একরকমের নিশ্চিত ছিল যে তিনি চীনকে তিস্তা প্রকল্প দিতে যাচ্ছেন। অবশেষে এ কাজ শুরু হবে 2011 থেকে। চীন যে কাজের পেছনে বাংলাদেশে লেগে আছে এবং এই নিয়ে নানা রকম কাজ পরীক্ষা নিরীক্ষা করছে, কিন্তু মে মাসে গিয়ে যখন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান একেবারে খোলা প্রস্তাব দিলেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান এলে তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মূলত তিস্তা নিয়েই আলাপ হবে, তখন থেকেই তারেক রহমান সরকার প্রথম টের পেলেন যে চীনের আসলে আর বাংলাদেশে এই মুহূর্তে তিস্তা প্রকল্পে আগ্রহ নাই। যখন বাংলাদেশে ব্যাপকভাবে মার্কিন প্রভাবযুক্ত একটা সরকার ক্ষমতায় এসেছে এবং তারা এমনভাবে মার্কিন প্রভাব বলয়ে ঢুকে গেছে একটা বাণিজ্য চুক্তি সই করার মাধ্যমে যে তাদেরকে এখন সুই থেকে বোয়িং বিমান সব মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমোদন নিয়ে কিনতে হবে বা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতে হবে। শুধু তাই নয়, এই সরকার এই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের তত্ত্বাবধানে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সকল গোয়েন্দা তথ্য এবং প্রতিরক্ষা কৌশল সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়ে, এমনকি কি কি যন্ত্রপাতি কিনছে, কি কি ইকুইপমেন্ট আছে, কি কি প্রযুক্তি আছে, এই সকল তথ্য এবং গোয়েন্দা তথ্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জিসোমিয়া এবং আকসা নামের দুটো প্রতিরক্ষা চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সই করতে যাচ্ছে। চীন এমন ভাবে আষ্টে পৃষ্ঠে মার্কিন প্রভাব বলয়ে ঢুকে পড়া একটা দেশে কিছুতেই এত বড় ভূকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিনিয়োগে এই মুহূর্তে আগ্রহী নয়, কারণ চীন বুঝে ফেলেছে যে তারেক রহমান সরকারের সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেখানে ভারতও এখন এত টাকা বিনিয়োগে এই তিস্তা প্রকল্পে কাজ করতে আগ্রহী হবে না। কাজেই এই মুহূর্তে তারেক রহমান সরকারের সামনে আসলে আর কোনো অপশন বাকি রইল না। তারেক রহমান সরকারের উপর আবার এই তিস্তা প্রকল্প তারেক রহমান দিয়ে দেবেন সফরে গিয়ে চীনকে, এই আশঙ্কায় চরম চাপ সৃষ্টি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন সরকারের বিভিন্ন মন্ত্রীদের কাছে ছুটে গিয়ে এ বিষয়ে সাবধানবাণী উচ্চারণ করে এসেছেন যে তিস্তা প্রকল্প চীনকে দেওয়া কিছুতেই মার্কিন যুক্তরাষ্ট্র পছন্দ করবে না। এবং সর্বশেষ তিনি চীন সফরে যাওয়ার আগের দিন ছুটির দিনে পররাষ্ট্র মন্ত্রণালয় খুলিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমর্থন দিলেই একমাত্র পস্তাতে হবে না এ কথা বলে এসেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। কাজেই যেই তিস্তা প্রকল্প দিয়ে চীনকে একদিকে একেবারে তার একনিষ্ঠ সমর্থকে পরিণত করবেন এবং এর ফলে একটা ভারত বিরোধী অক্ষ তৈরি করবেন ভেবেছেন তারেক রহমান, তিনি মাথায় রাখেন নাই যে এটা তাকে সমর্থন জানানো এবং তাকে যারা দেশে ফিরিয়ে এনেছে সেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত দুদেশকেই কিভাবে খেপিয়ে তুলবে। আর অন্যদিকে চীন কি কারণেই বা এমন একজন প্রধানমন্ত্রীর আমলে তিস্তার মতো মহাপরিকল্পনায়, দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনায় ঋণই দেবে কিন্তু বিনিয়োগে আগ্রহী হবে যেই প্রধানমন্ত্রীকে নিয়ে
নিয়ে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নে এবং একের পর এক চুক্তি সই করিয়ে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারতের সমর্থন এবং বদান্যতা ছাড়া যার পক্ষে দেশে ফেরাই সম্ভব হচ্ছিল না। সে কারণে তারেক রহমান আর শি জিনপিং এর বৈঠকটা হলো বটে, কিন্তু সে বৈঠকে নতুন প্রধানমন্ত্রীকে শি জিনপিং সমর্থন জানালেন। তিনি চীন বাংলাদেশ মৈত্রীর বন্ধন আরো এগিয়ে নিয়ে যাওয়ার কথা বললেন। 50 বছরের বেশি সময় ধরে যে সম্পর্ক চলছে, তিনি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে আরো সক্রিয় অংশগ্রহণের কথা বললেন বাংলাদেশের। কিন্তু তার সঙ্গে তারেক রহমানের যে বিষয়ে একেবারে আলাপ হলো না সেটি হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। মানে যেই শি জিনপিং তার প্রায় 1.5 দশক ধরে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তোলা শেখ হাসিনা বাংলাদেশের সেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক থেকে তিস্তা না পেয়ে উঠে গেলেন, সেই শি জিনপিং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পেলেন যিনি আগেই মে মাস থেকে বলে রেখেছেন যে বাংলাদেশে বিনিয়োগ দরকার, বাংলাদেশের অর্থ দরকার, বাংলাদেশের তিস্তা প্রকল্প জরুরি ভিত্তিতে শুরু করা দরকার, এবং বাংলাদেশের বিএনপি সরকার সেক্ষেত্রে চীনকেই অগ্রাধিকার দিচ্ছে, চীনকেই পছন্দ করছে, চীন যে কোনো সময় কাজ শুরু করতে পারে। তবু শি জিনপিং কিছুতেই সে প্রসঙ্গে আলাপ করলেন না। দুই নেতার কি বিষয়ে আলাপ হয়েছে সে বিষয়ে যদি সিনহুয়া কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তা পড়েন তাহলে দেখবেন যে তারা লো কার্বন নিঃসরণ নিয়ে, কার্বন নিঃসরণ কমিয়ে আনা নিয়ে কথা বলেছেন, সবুজ প্রযুক্তি গ্রিন টেকনোলজি নিয়ে কথা বলেছেন, ইনফরমেশন টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ মানে নানা বিষয়ে কথা হয়েছে, ডিজিটাল ইকোনমি সহ নানা বিষয়ে কথা হয়েছে। আবার আপনি এটাও বলতে পারেন আসলে তাদের প্রায় কোনো বিষয়েই, মানে যে বিষয়ের পরিবর্তন আপনি খুব শিগগিরই দেখতে পাবেন, কোনো সুনির্দিষ্ট প্রকল্পে চীনের বিনিয়োগের কথা আসে নাই, কোনো সুনির্দিষ্ট বিষয়ে চীন নতুন করে নিজেকে সম্পৃক্ত করবে এই বিষয়ে প্রতিশ্রুতি আসে নাই। আসলে কোনো নতুন বিষয় বা কোনো গুরুত্বপূর্ণ বিষয় বা কোনো সাবস্ট্যান্সিয়াল বিষয়, মানে যে বিষয়টা নিয়ে আলাদা করে শিরোনাম করা যেতে পারে তেমন কোনো বিষয়ে তারেক রহমান আর শি জিনপিং এর কথাই হয় নাই। তারেক রহমানের সঙ্গে এর আগের দিন দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে চীনের প্রধানমন্ত্রীর। একে চীনের প্রধানমন্ত্রীর পদটা আনুষ্ঠানিক একটা পদ, তিনি কোনোভাবেই কমিউনিস্ট পার্টি প্রধান কিংবা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর ক্ষমতার ধারে কাছেও ক্ষমতা রাখেন না, কিন্তু সে বৈঠকেও তিস্তা প্রকল্পে চীন বিনিয়োগে আগ্রহী, চীনকে বাংলাদেশ সম্পৃক্ত করতে আগ্রহী, বাংলাদেশ খুব শিগগিরই কাজ শুরু করবে, চীন খুব শিগগিরই কাজ করতে প্রস্তুত, এমন কোনো আলাপ হয়নি। আলাপ হয়েছে যে চীন বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় সম্পৃক্ত থাকবে। তারেক রহমান এই চীনকে তিস্তায় আনার প্রস্তাবটা নিয়ে দাঁড়ে দাঁড়ে যে ঘুরে বেরিয়েছেন তার প্রমাণ প্রধানমন্ত্রী তারেক রহমান এমনকি পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের। এমন নয় যে বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রী শহীদুল আনি ছিলেন, তাকে পাঠিয়েছেন ওই বৈঠক করতে, প্রধানমন্ত্রী নিজে গেছেন, কিন্তু সেখানেও তিস্তা প্রকল্পে চীনের বিনিয়োগ নিয়ে কোনো আলাপ আনতে পারেন নাই, কারণ চীনের হায়ারার্কিক্যাল সিস্টেমে, মানে চীনে যেভাবে পদমর্যাদা এবং সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়া, তাতে পানি সম্পদ মন্ত্রীর এত বড় সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা যেমন নাই, তেমনি পানি সম্পদ মন্ত্রী পর্যন্ত এমন কোনো আশ্বাসের দিকে আগান নাই। চীনের পানি সম্পদ মন্ত্রী বলেছেন তিস্তা সহ বিভিন্ন নদীর সমন্বিত ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও চীন একমত হয়েছে। কাজেই প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকের পাশাপাশি চীন সফর করে এলেন এবং তারপর সেখানে গিয়ে শি জিনপিং এরও দেখা পেলেন বটে, কিন্তু শেষ পর্যন্ত কি পেলেন, কি নিয়ে আসতে পারলেন তা নিয়ে যেমন প্রশ্ন উঠবেই, তেমনি হয়তো প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শেষ পর্যন্ত চীন যে তিস্তায় জড়িত হলো না সেটা একরকম স্বস্তিরই বিষয় হবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রকে চরমভাবে খেপিয়ে তুলে চীনকে দিয়ে তিস্তা করানোটা তারেক রহমান সরকারের জন্য এখন নিরাপদ হতো না, সেটা তো মার্কিন রাষ্ট্রদূত সরাসরি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।